সব ঠিক আছে নি আমার? আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে আমি জীববিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন খান, প্রভাষক জীববিজ্ঞান। আমরা গত ক্লাসে এবং এর পূর্ববর্তী ক্লাসগুলোতে নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করেছি। আবৃতবীজী উদ্ভিদগুলো হলো সপুষ্পক উদ্ভিদ। সেই সপুষ্পক উদ্ভিদের ফুলের গঠন নিয়ে আলোচনা করেছি। সেই ফুলের মধ্যে সৃষ্টি হয় ডিম্বক, নিষেকের পরে যে ডিম্বক বীজে পরিণত হয় আর গর্ভাশয় ফলে পরিণত হয়, সেই গর্ভাশয়ের ভিতরে ডিম্বকগুলোর বিন্যাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হলো পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত। পুষ্প প্রতীক ইংরেজিতে বলা হয় ফ্লোরাল ডায়াগ্রাম, আর পুষ্প সংকেত হলো ফ্লোরাল ফর্মুলা। আমরা দুটো বিষয়কে আজকে একত্রে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি উদ্ভিদের যে অক্ষ থেকে ফুল সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃ অক্ষ, আর ফুলের প্রতিটি স্তবকের প্রত্যেকটা সদস্যকে বলা হয় পুষ্পপত্র। একটি স্তবকের সদস্যগুলি পরস্পর যুক্ত থাকলে তাকে বলা হয় সমসংযোগ, আর দুটি ভিন্ন স্তবকের সদস্য পরস্পর যুক্ত থাকলে তাকে বলা হয় অসম সংযোগ। এখন আমরা জানব পুষ্প প্রতীক কাকে বলে। পুষ্প প্রতীক হলো একটা চিত্র, যে চিত্রের সাহায্যে মাতৃ অক্ষের সাপেক্ষে ফুলের বিভিন্ন স্তবকের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসম সংযোগ ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে বলা হয় পুষ্প প্রতীক। আমরা আজকে জবা ফুলের পুষ্প প্রতীক আঁকব এবং তার মধ্যে পুষ্প প্রতীকের সংজ্ঞার মধ্যে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেগুলোকে বোঝার চেষ্টা করব। একটা ফুলের সবচেয়ে ভিতরে থাকে স্ত্রীস্তবক, থাকে গর্ভাশয়, আর সেই গর্ভাশয়ের ভিতরে থাকে অমরা, এবং সেই অমরার বিন্যাসকে বলা হয় অমরা বিন্যাস। এই জন্য পুষ্প প্রতীক অঙ্কন করার সময় সবচেয়ে ভিতরে আঁকতে হবে অমরা বিন্যাস। জবা ফুলের অমরা বিন্যাস হলো অক্ষীয় অমরা বিন্যাস। আমরা দেখি যে এটা হলো জবা ফুলের একদম ভিতরের অবস্থাটা। এখন এই অক্ষীয় অমরা বিন্যাসের মধ্যে আমরা জানি যে গর্ভাশয়ের ভিতরে একাধিক প্রকোষ্ঠ থাকে এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে ডিম্বক সৃষ্টি হয়, কিন্তু সেই ডিম্বক সৃষ্টি হয় কোত্থেকে? প্রধান অক্ষ থেকে। তাহলে এই গর্ভাশয়টার ভিতরে অনেকগুলি প্রকোষ্ঠ থাকবে, আমরা এখানে 5টি প্রকোষ্ঠ আঁকলাম এবং এই 5টা প্রকোষ্ঠের মধ্যে ডিম্বক থাকবে, কিন্তু সেই ডিম্বকের সৃষ্টি হবে কোত্থেকে? এই মাঝখান থেকে, অর্থাৎ প্রধান অক্ষ থেকে। তাহলে অমরা অবস্থান করবে এই প্রধান অক্ষের মধ্যে মাঝখানে, এবং সেখান থেকে ডিম্বকগুলো সৃষ্টি হয় এইখানে অবস্থান করবে, এইখানে ডিম্বক অবস্থান করবে এইখানে। তাহলে প্রত্যেকটা অক্ষের মধ্যে ডিম্বক অবস্থান করবে, ডিম্বক সৃষ্টি হবে,
প্রধান অক্ষ থেকে, এরকমভাবে। এর নাম অক্ষীয় অমরা বিন্যাস। জবা ফুলের ভিতরে সবচেয়ে ভিতরে অবস্থান করতেছে এই অক্ষীয় অমরা বিন্যাস। আমরা জানি জবা ফুলের গর্ভদণ্ডকে বেষ্টন করে রাখে তার ফুলের মধ্যে যে পুংকেশর আছে, সেই পুংকেশর এর নালিকা এই গর্ভদণ্ডকে বেষ্টন করে রাখে। এই জন্য জবা ফুলের ক্ষেত্রে স্ত্রীকেশরের পরে যে পুংকেশর রাখতে হয়, সেই পুংকেশরটাকে সব দিক দিয়ে এইরকমভাবে দিতে হয়, যে পুংকেশর এইভাবে স্ত্রীকেশরকে বেষ্টন করে রাখে সব দিক দিয়ে। এজন্য পুংকেশরীয় নালিকা, এটা হলো পুংকেশরীয় নালিকা, এবং এর মধ্যে থাকে অসংখ্য পুংকেশর, অসংখ্য পুংকেশর, অসংখ্য, একটা দুইটা না, অসংখ্য পুংকেশর থাকে। জবা ফুলের ক্ষেত্রে পুংকেশর অসংখ্য। এইরকমভাবে সব দিক দিয়ে থাকবে। তাহলে একদম ভিতরে হলো স্ত্রীস্তবক, এরপর হলো পুংস্তবক। এক একটা হলো পুংকেশর, আর সবগুলি পুংকেশরকে একত্রে বলা হয় পুংস্তবক। ফুলের সবচেয়ে ভিতরে স্ত্রীস্তবক, এরপরে পুংস্তবক, এরপরে হলো দলমণ্ডল। জবা ফুলের দলমণ্ডল বা পাপড়ির বিন্যাস হলো টুইস্টেড, টুইস্টেড বা পাকানো। তাহলে জবা ফুলের পাপড়ির পুষ্পপত্র বিন্যাস হলো টুইস্টেড। সেই টুইস্টেড বা পাকানোটা কেমন? যে এর পাপড়ি 5টি, জবা ফুলের দলমণ্ডলের মধ্যে পাপড়ি থাকে 5টি, আর সেই 5টি কিভাবে থাকবে? যে একটা পাপড়ির এক প্রান্ত অপর একটা পাপড়ি এভাবে ঢেকে রাখে, এইভাবে এই প্রান্তকে সে ঢেকে রাখছে, তাকে আবার তার পরবর্তী পাপড়ি ঢেকে রাখে, এইভাবে ঢেকে রাখে, এইভাবে এইভাবে। তাহলে প্রত্যেকটা পাপড়ির এক প্রান্ত অপর পাপড়ি ঢেকে রাখে। আর এই বিন্যাসটা, এই পুষ্পপত্র বিন্যাসটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো। আমরা এটাকে আরেকটু একটু সুন্দর করে আঁকতে পারি এইভাবে। এটা হলো টুইস্টেড বা পাকানো এস্টিফেশন। এখন আমরা বলেছি অসম সংযোগ কাকে বলে, এটা বলেছি যে দুইটা ভিন্ন স্তবকের সদস্য পরস্পর যুক্ত থাকলে তাকে অসম সংযোগ বলে। জবা ফুলের ক্ষেত্রে তার পুংস্তবক তার দলমণ্ডলের সাথে যুক্ত থাকে। তাহলে কিভাবে আমরা সেটাকে যুক্ত করব? যেহেতু দুইটা ভিন্ন স্তবকের সদস্য পরস্পর যুক্ত থাকে, এই অসম সংযোগকে প্রকাশ করা হয় দাগ টেনে। এই দুই স্তবকের মধ্যে এইভাবে দাগ টেনে প্রকাশ করা হয়। এই পুংস্তবকের সাথে এইভাবে পাপড়ির সংযোগ দেওয়া হয় দাগ টেনে, এইভাবে অসম সংযোগকে প্রকাশ করা হয়। অসম সংযোগ, দল লগ্ন পুংকেশর। এই পুংকেশর দলের সাথে যুক্ত, এই জন্য এটাকে বলা হয় দল লগ্ন পুংকেশর। এবং যেহেতু দুইটা ভিন্ন স্তবক, এদের মধ্যে সংযোগ, এটাকে বলা হয় অসম সংযোগ। আর এই অসম সংযোগ প্রকাশ করা হয় এইভাবে দাগ টেনে প্রকাশ করা। এইবার আমরা দলমণ্ডলের বাইরে যে স্তবকটা আছে তার নাম কি? দলমণ্ডলের বাইরে হলো বৃতি। বৃতির সদস্যগুলোকে বলা হয় বৃত্তংশ। জবা ফুলের ক্ষেত্রে বৃত্তংশগুলি পরস্পর যুক্ত থাকে, এটা হলো সমসংযোগ। আর জবা ফুলের ক্ষেত্রে তার বৃত্তির বিন্যাস হলো প্রান্তস্পর্শী, প্রান্তস্পর্শী। এখন আমরা একটা বৃত্তি আঁকি এখানে, এটা একটা বৃত্তি, আর একটা বৃত্তি আঁকি, 3টা 4টা, এই 5টা বৃত্তি আঁকলাম।
এই 5টা বৃত্তি আঁকলাম, 5টা বৃত্তাংশ আঁকলাম। এখন এই বৃত্তাংশগুলি আমরা একটু সুন্দর করে আঁকতে পারি এইভাবে। এইভাবে। তাহলে এই বৃত্তাংশগুলি জবা ফুলের ক্ষেত্রে বৃত্তাংশ 5টি। বৃত্তাংশ 5টি। আর এরা প্রান্ত স্পর্শী, এদের এক প্রান্তের সাথে অপর প্রান্ত লাগানো থাকে। প্রান্ত স্পর্শী, এরা প্রান্তস্পর্শী, এদের প্রান্তগুলি পরস্পর যুক্ত থাকে। এর বাইরে, বৃত্তির বাইরে থাকে উপবৃত্তি। জবা ফুলের উপবৃত্তাংশ 5টি এবং সেগুলো মুক্ত, একটি থেকে অপরটি এরকম বেশ দূরে দূরে অবস্থান করে। 5টি উপবৃত্তাংশ থাকে। উপবৃত্তাংশ এইভাবে 5টি দিয়ে দিলাম। এগুলো হইল উপবৃত্তি। তাহলে জবা ফুলের উপবৃত্তি কয়টি? 5টি, এবং এদের মধ্যে কোনো সংযোগ নেই, এরা পরস্পর থেকে মুক্ত। এখন জবা ফুলের ক্ষেত্রে যে স্তবকগুলো রয়েছে, এই সবগুলি স্তবকের মধ্যে তাদের সংখ্যা, পুষ্পপত্রের সংখ্যা এবং পুষ্পপত্রগুলোর অবস্থান কিভাবে আছে তা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখন এই চিত্রটা আঁকা হয়েছে কার সাপেক্ষে? মাতৃ অক্ষের সাপেক্ষে, যে অক্ষ থেকে ফুলটা সৃষ্টি হয়েছে। এখন সেই অক্ষটাকে কোথায় আঁকতে হয়? সেই অক্ষটাকে, এই মাতৃ অক্ষটাকে আঁকতে হয় সোজা ফুলের উপরে, এই বরাবর আঁকতে হয়, এখানে আঁকতে হয়। তাহলে এই মাতৃ অক্ষের সাপেক্ষে, এর নাম হলো মাতৃ অক্ষ, এই মাতৃ অক্ষের সাপেক্ষে ফুলের বিভিন্ন স্তবকের সদস্যগুলোকে বলা হয় মাতৃ অক্ষের সাপেক্ষে ফুলের বিভিন্ন স্তবকের সদস্যের সংখ্যা এবং তার অবস্থান, এদের মধ্যে যে সমসংযোগ অসম সংযোগ, এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। কাজেই এটাই হলো পুষ্প প্রতীক। জবা ফুলের এটা পুষ্প প্রতীক। এখন এই পুষ্প প্রতীক অঙ্কন করার পরে এর বিভিন্ন স্তবকের নাম এবং মাতৃ অক্ষের নাম এভাবে চিহ্নিত করে দিতে হবে। এটা মাতৃ অক্ষ, এরপর এটা হলো উপবৃত্তি, এরপর এটা বৃত্তি, এরপর এটা হলো পুংস্তবক, এটা স্ত্রীস্তবক, এভাবে নাম চিহ্নিত করে দিতে হবে। আমরা এখন জবা ফুলের পুষ্প সংকেত লিখব। এখন জানা দরকার পুষ্প সংকেত কাকে বলে। যে সংকেতের সাহায্যে ফুলের মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র এবং ফুলের বিভিন্ন স্তবকের সংখ্যা এবং ফুলের মধ্যে যে সমসংযোগ অসম সংযোগ রয়েছে, এই সব কিছুকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় পুষ্প সংকেত। একটা ফুল, সে কি একলিঙ্গিক ফুল না উভলিঙ্গিক ফুল, ফুলটার মধ্যে যে প্রতিসাম্য, সে কি এক প্রতিসাম্য না বহু প্রতিসাম্য, ফুলের মধ্যে স্তবক সংখ্যা কি কি আছে এবং স্তবকের মধ্যে তার পুষ্পপত্রের সংখ্যা কত আছে এবং সেগুলো কি সমসংযোগে আছে না অসমসংযোগে আছে, এই সব কিছু যে সংকেতের দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় পুষ্প সংকেত। আমরা এখন জবা ফুলের পুষ্প সংকেতটাকে আঁকব। তো পুষ্প সংকেত অঙ্কন করার ক্ষেত্রে একদম শুরুতে মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র
লিখতে হয়। জবা ফুলের মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নেই, এজন্য এগুলো লিখতে হবে না। এখন লিখতে হবে জবা ফুলের প্রতিসাম্য। জবা ফুল বহু প্রতিসম, অর্থাৎ জবা ফুলকে একাধিকবার দুইটি সমান অংশে বিভক্ত করা যায়। এই জন্য জবা ফুলের জন্য প্রতিসাম্যের চিহ্ন হবে এটা, জবা ফুল বহু প্রতিসম, এটা বহু প্রতিসাম্যের চিহ্ন। জবা ফুলের মধ্যে স্তবক, পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই আছে। এই জন্য জবা ফুল হলো উভলিঙ্গ, আর উভলিঙ্গের চিহ্ন হলো এটা, এই চিহ্নটা দিতে হবে। তাহলে জবা ফুল উভলিঙ্গ। এরপরে জবা ফুলে আছে উপবৃত্তি। আমরা এখানে দেখেছি যে জবা ফুলে উপবৃত্তি আছে, তাহলে উব্রি এটাকে লিখতে হয় উব্রি। এবং উপবৃত্তি কয়টি এখানে আমরা গণেও দেখতেছি, জবা ফুলে উপবৃত্তি হলো 5টি, এই জন্য এখানে 5 লিখতে হয়। আমরা দেখেছি জবা ফুলের মধ্যে উপবৃত্তি যে 5টি আছে এদের মধ্যে কোনো সংযোগ নাই, এরা পরস্পর থেকে পৃথক। এই জন্য এই 5কে শুধু 5 লিখলেই হবে। এরপরে উপবৃত্তির পরে আছে বৃত্তি, ব্রি। তাহলে উপবৃত্তির পরে বৃত্তি কয়টি, বৃত্তাংশ কয়টি? আমরা দেখেছি এখানে বৃত্তাংশ আছে 5টি, তাই বৃত্তাংশ 5টি। কিন্তু এই বৃত্তাংশগুলি পরস্পর যুক্ত, একে অন্যের সাথে যুক্ত। এই যখন যুক্ত থাকবে তখন সেটাকে এভাবে ব্রেকেট দিয়ে প্রকাশ করতে হয়। উব্রি 5কে ব্রেকেটে রাখতে হয়। বৃত্তি 5টি, উপবৃত্তি 5টি, কিন্তু সেগুলো হচ্ছে মুক্ত। কিন্তু বৃত্তাংশ 5টি, সেটা আবার যুক্ত, এই জন্য এটাকে বন্ধনী, প্রথম বন্ধনের মধ্যে রাখতে হয়। জবা ফুলের বৃত্তাংশ বৃত্তির পরে হইল পুংস্তবক। পুংস্তবকের মধ্যে পুং কয়টি? আমরা পুংকেশরের সংখ্যা গণে দেখেছি এটা অসংখ্য, এই জন্য অসংখ্যকে প্রকাশ করা হয় ইনফিনিটিভ দিয়ে, অসংখ্য। এবং এরা পরস্পর যুক্ত, কারণ পুংকেশরগুলো একত্রে পুংকেশরীয় নালিকা গঠন করে, এরা পরস্পর এইভাবে যুক্ত থাকার কারণে এটা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। উব্রি পুংকেশর অসংখ্য এবং এটা ইনফিনিটিভ, যেহেতু পরস্পর যুক্ত প্রথম বন্ধনী। এখন এখানে একটা জিনিস আমাদের বাদ পড়েছে, দলমণ্ডল। বৃত্তির পরে যে দলমণ্ডল, সেই দলমণ্ডলের সংখ্যাটা এখানে আগে লিখতে হবে। তাহলে দলমণ্ডলের সংখ্যা প্রথমে হলো দ, আর দলমণ্ডলে পাপড়ির সংখ্যা কত? 5টি, শুধু 5। এখানে বন্ধনী হবে না, কেন? যেহেতু এরা পরস্পর থেকে পৃথক বা মুক্ত। এরপর হবে পুংস্তবক। পুংকেশরের সংখ্যা কত? পুংকেশরের সংখ্যা হইল অসংখ্য এবং এরা পরস্পর যুক্ত। আর একদম ভিতরে স্ত্রীস্তবক, সেটাকে প্রকাশ করা হয় দ দ্বারা, প্রকাশ করা হয় গ দ্বারা, গর্ভপত্রের জন্য গ দ্বারা প্রকাশ করা হয়। আর সেখানে সংখ্যা কত? 5, গর্ভপত্র 5টি এবং এরা পরস্পর যুক্ত, 5টি পরস্পর যুক্ত। এখন এই গর্ভপত্রের সংখ্যা 5টি, গর্ভপত্রের সংখ্যা 5টি এবং এরা পরস্পর যুক্ত। এখন এখানে আমাদের আরেকটু কথা বাকি আছে, সেটা হলো যে এই যে দলমণ্ডল আর পুংস্তবক এরা যে পরস্পর যুক্ত, এরা তো অসম সংযোগ। তাহলে দলমণ্ডল আর পাপড়ি, এই দলমণ্ডল এবং পুংকেশর এরা পরস্পর যুক্ত, এটা অসম সংযোগ, এই জন্য এটাকে এইভাবে দাগ টেনে দিতে হয়। দলমণ্ডল এবং পুংস্তবকের উপরে এইভাবে দাগ টেনে দিতে হয়, কেন? কারণ এটা হলো অসম সংযোগ, দুটো ভিন্ন স্তবক, এর মধ্যে অসম সংযোগ। আর পাপড়িগুলি, বৃত্তাংশগুলি পরস্পর যুক্ত, এটা সমসংযোগ। পুংকেশরগুলি পরস্পর যুক্ত, সমসংযোগ। গর্ভপত্রগুলি পরস্পর যুক্ত, সমসংযোগ। এখন জবা ফুলের ক্ষেত্রে
জবা ফুলের ক্ষেত্রে গর্ভাশয় থাকে উপরে, অন্যান্য স্তবকগুলো থাকে নিচে। এরকম ক্ষেত্রে গর্ভাশয়ের নিচে গয়ের নিচে ভাবে দাগ টেনে দিতে হয়। এই রকম গর্ভাশয়কে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। গর্ভাশয় উপরে, অন্যান্য স্তবক নিচে, অধিগর্ভ গর্ভাশয়। এখন এই বিষয়টা, এই পুষ্প সংকেতটা বাংলায় লেখা যায়, আবার ইংরেজিতেও লেখা যায়। এজন্য আমরা দুইভাবেই এটা প্র্যাকটিস করা দরকার। তাহলে আমরা যদি এটাকে ইংরেজিতে লিখি, তাহলে চিহ্ন, এই বহু প্রতিসাম্যের চিহ্নটা একই থাকবে, যা আছে তাই থাকবে। আর উভলিঙ্গের যে চিহ্নটা, এটাও একই থাকবে। উপবৃত্তি হলো এপিকেলিক্স, এজন্য এটাকে সংক্ষেপে লেখা হয় ইকে, এপিকেলিক্স। ইকে সংখ্যা হলো 5, আর বৃত্তি হলো কেলিক্স 5, ব্র্যাকেট হবে। দলমণ্ডলের জন্য করোলা সি, এটা 5, আর পুংস্তবকের জন্য অ্যান্ড্রিসিয়াম এ, ইনফিনিটিভ, তাও প্রথম বন্ধনী, এদের উপরে দাগ হবে অসম সংযোগের জন্য। আর স্ত্রীস্তবক গাইনিসিয়াম জি, এটাও সংখ্যা হবে 5, প্রথম বন্ধনী, আর তার নিচে দাগ হবে। এইভাবে জবা ফুলের ক্ষেত্রে তার পুষ্প সংকেতকে লিখতে হবে এবং তার ব্যাখ্যাও দিতে হবে পুষ্প সংকেত লেখার পরে, যে জবা ফুল বহু প্রতিসম, উভলিঙ্গ, উপবৃত্তি 5টি পরস্পর মুক্ত, উপবৃত্তাংশ 5টি পরস্পর মুক্ত, বৃত্তাংশ 5টি এরা পরস্পর যুক্ত, দলমণ্ডলে পাপড়ি 5টি এরা মুক্ত, পুংকেশর অসংখ্য এরা পরস্পর যুক্ত, এবং পুংকেশর এবং দলমণ্ডল এরা পরস্পর যুক্ত, গর্ভপত্র 5টি পরস্পর যুক্ত, অধিগর্ভ গর্ভাশয়। এইভাবে পুংকেশর লিখে তার ব্যাখ্যা দিতে হবে। আশা করি তোমরা সবাই পুংকেশর, পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত বুঝতে পেরেছো। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।